প্রথমেই যেই বিষয়টা নিয়ে আসলে গত কয়েকদিন ধরে আপনাকে অনেকজনই অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা হচ্ছে রিজার্ভ। অনেকেই প্রশ্নটি করতে চান যে আপনি তো আসলে এক ধরনের পিলফারেজ, যেটা আসলে চুইয়ে পড়া টাকাগুলি বেরিয়ে যাওয়া, সেটা তো আপনি আটকালেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনি দায়িত্ব নেওয়ার পরে প্রবাসীদের রিমিটেন্সও বাড়তেছে, রপ্তানি আয়ও বাড়তেছে, ফরেন কারেন্সি $40 বিলিয়ন ঢুকতেছে, কিন্তু থাকতেছে না। এবং আমাদের রিজার্ভ আসলে এখন কত, এটা একটা খুব পপুলার কোশ্চেনে পরিণত হয়েছে। এইটা নিয়ে আপনি আসলে কি বলবেন যে আমাদের রিজার্ভটা আসলে থাকতেছে না কেন? আমি দেখতেছি যে ফরেন কারেন্সি, আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট দেখতেছিলাম, আসলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও আমি দেখতেছিলাম যে $40 বিলিয়ন, আমি যদি ধরি মোরলেস প্রায় $20 বিলিয়ন প্রবাসীদের রেমিটেন্স আগস্টে সরকার গঠনের পরে ঢুকছে, রপ্তানি আয় হয়েছে $20 বিলিয়ন, মোট ফরেন কারেন্সি আয় হয়েছে $40.5 বিলিয়ন ধরেন। এখন ইম্পোর্টের ক্ষেত্রে আপনি ব্যয় করছেন মোর অর লেস $400 মিলিয়ন। তো আপনার তো অনেক রিজার্ভ বাড়ার কথা, এগুলো আসলে কোথায়? দেখুন, রিজার্ভের ব্যবহারের অনেকগুলো চ্যানেল আছে। আমরা আসার আগেই প্রায় $3 বিলিয়ন, $2.5 থেকে $3 বিলিয়ন মতো অনাদায়ী, অনিষ্পন্ন দায় ছিল সরকারের। অর্থাৎ পেমেন্টস ওভারডিউ হয়ে গেছে, কিন্তু পে করা হয়নি। ওকে, সেটার পরিমাণ $2.5 থেকে $3 বিলিয়ন। ওকে, এই টাকাটা কিন্তু আমরা শোধ করে ফেলেছি। আচ্ছা, এটা একটা বড় একটা জিনিস। আচ্ছা, 2 নম্বর যেটা হচ্ছে যে আমরা যখন আসলাম ক্ষমতায়, তখন কিন্তু ইম্পোর্ট কম্প্রেশন রেজিম চলছিল। মার্জিন রিকোয়ারমেন্ট ছিল 100%-এর মতো, যে ইম্পোর্ট করতে হলে 100% টাকা দিতে হবে। তারপরে বিভিন্ন দেওয়া হচ্ছে, মানে পরিমাণগতভাবে কমিয়ে দেওয়া হচ্ছিল তাদের ইম্পোর্ট করার ক্যাপাসিটি। উদ্দেশ্য ছিল টু সেভ ফরেন কারেন্সি। ওকে, কিন্তু এটার ফলে যেটা হচ্ছিল, বাজারে সরবরাহ কমে যাচ্ছিল, দাম বেড়ে যাচ্ছিল। রাইট। তো আমাদের প্রথম লক্ষ্যটা কি? রিজার্ভ বিল্ড আপ ইজ নট মাই ফার্স্ট অর্ডার অফ প্রায়োরিটি। মাই ফার্স্ট অর্ডার অফ প্রায়োরিটি হচ্ছে এরিয়ার্সগুলোকে সেটেল করা। কারণ এরিয়ার্স সেটেল না করাতে বাংলাদেশের সাথে যারা বিজনেস করে, ফরেন করেসপন্ডেন্ট ব্যাংক, তারা সবাই বাংলাদেশকে ধরে নিচ্ছে যে বাংলাদেশ ইজ গোয়িং টু ডিফল্ট লাইক শ্রীলঙ্কা। তাহলে আমরা কি করব? তারা তাদের লাইন অফ ক্রেডিট বন্ধ করে দিচ্ছিল। অলরেডি যখন আমি জয়েন করি, তখন 50%-এর উপর ফরেন লাইন অফ ক্রেডিটগুলো ক্লোজড হয়ে গেছে, বা অ্যামাউন্টটা কমিয়ে দেওয়া হয়েছে। তা আমার লক্ষ্য ছিল কি, ফার্স্ট মিটিং আই কন্ডাক্টেড, যেটা ছিল ফরেন করেসপন্ডেন্ট ব্যাংকদের সাথে, ওকে, যে তোমাদের এই সমস্যাটা আমরা দেখব, বাংলাদেশ কোনোদিনও ডিফল্ট করে নাই, বাংলাদেশ ডিফল্ট করবে না, তোমরা আমাদেরকে দয়া করে লাইন অফ ক্রেডিটটা বন্ধ করবে না। আমাদের স্বাভাবিক বিজনেস, এই আমদানি রপ্তানি, এটা যেন আমরা করতে পারি। এটা কাদের সাথে? আপনি করেসপন্ডেন্ট ব্যাংক। ওকে, করেসপন্ডেন্ট যারা আমাদেরকে এলসি কনফার্মেশন করে, এবং এলসিটাকে তখন আমরা ওইটার ভিত্তিতে আমরা রপ্তানি করতে পারি, আমদানি করতে পারি। এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ইকোনমি কলাপস করে যাই। রাইট। এটাকে ফোর্সফুল করাটা হচ্ছে আমার 1 নম্বর দায়িত্ব। সেটা করা হয়েছে। এখন এটাকে ওপেনিং আপ হচ্ছে। আমাকে পরশুদিন আমার সাথে ডয়েচে ব্যাংকের প্রতিনিধি দল আসছিলেন জার্মানি থেকে। তারা বললেন যে তারা বাংলাদেশের যে লিমিট ছিল সেটা 50% করে দিয়েছিল, এখন তারা 100% করে দিয়েছে, এবং অ্যাসুরেন্স দিয়ে গেছে যে আর এটা বাড়াবে তারা। তার মানে এই যে জিনিসটা হচ্ছিল, অর্থাৎ সব দিক থেকে একটা বাংলাদেশের জন্য পরিস্থিতিটা সংকুচিত হয়ে আসছিল। এটাকে আমার দায়িত্ব ছিল প্রথমে এটাকে ওপেন আপ করে দেওয়া। তো ওপেন আপে আমরা মোটামুটিভাবে এখন সাকসেসফুল, এবং এটার ফলে কি হয়েছে, আমার আমদানিটা কিন্তু আবার বেড়ে গেছে। আজকে যে রোজার সময় বাংলাদেশে যে জিনিসের দাম বাড়ে নাই, এটার মূল কারণটা কি? সরবরাহ পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে, অর্থাৎ সরবরাহের পরিমাণটা অনেক বেশি করতে পেরেছি আমরা। আমার রিজার্ভ বিল্ড আপের চাইতেও কিন্তু আমার সরবরাহ বাড়ানো দরকার। জনগণকে স্বস্তিজনক মূল্যে জিনিসটা সরবরাহ দেওয়াটা আমাদের দায়িত্ব। সেই কাজটা আমরা করতে পেরেছি। 3 নম্বর যে জিনিসটা আমরা করতে পেরেছি, সেটা হলো আমাদের এক্সচেঞ্জেরটাকে কিন্তু আমরা স্টেবিলাইজ করে ফেলছি। ওকে, 122 টাকাতে গত 4-5-6 মাস ধরে কিন্তু এটা আছে। হ্যাঁ, তো স্টেবিলাইজ আছে এক্সচেঞ্জের। এখন সর্বশেষে যেটা হচ্ছে রিজার্ভের দিক থেকে আমার পলিসি ছিল রিজার্ভ আর কমতে দেব না। আমি আসার পরে ইন্টারেস্টিং, মানে আমি আসার পরে $1, নট ওয়ান সিঙ্গেল ডলার আমি রিজার্ভ থেকে বিক্রি করিনি। ওকে, ইট ইজ আনবিলিভেবল রেকর্ড। $1 বিক্রি করা। এরকম কি আর এর আগে হয়েছে কখনো? এর আগে 48 বিলিয়ন থেকে 20 বিলিয়নের নাম ছিল কি কারণে? বিক্রি করে এই তো 28 বিলিয়ন তো বিক্রি হয়ে চলে গেছে, দেশ থেকে বের হয়ে চলে গেছে, তাই না? তো এই টাকাতে পাচারও হয়ে গেছে অনেকাংশে। তো যাই হোক, আমার কি হলো, আমি রিজার্ভ থেকে 1 বিক্রি করবো না, কিন্তু আমি চাই আমার পেমেন্টস গুলো আমি সেটেল করবো, এরিয়ার্সগুলোকে কমিয়ে ফেলবো, আমি চাই আমার আমদানি বাড়াবো, আমি চাই আমার এক্সচেঞ্জ রেটকে স্টেবল করবো, আমি চাই যে বাংলাদেশ নিয়ে যেন কেউ কমপ্লেন করতে না পারে যে আমার টাকা আমি বাংলাদেশ থেকে আনতে পারছি না। আমি এর মধ্যে একটা জিনিস করেছি, বলে দিই, আইনে একটু আমার সার্কুলার দিয়ে আমরা বলে দিয়েছি, যদি কোনো বিদেশি প্রতিষ্ঠান যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে, তারা টাকা বাংলাদেশ থেকে বাইরে নিয়ে যেতে চায়, তাকে বাংলাদেশ ব্যাংকে আর আসতে হবে না। ওকে, সরাসরি ব্যাংকে যাবে, যে বলবে যে আমার এই টাকা আমাকে ফেরত, আমাকে রেমিট করে দাও, ব্যাংকে দিয়ে দিবে। তো এটা কেউ বিশ্বাস করতে পারছিল না। ইভেন শেভরনের মতো প্রতিষ্ঠান এসে জিজ্ঞেস করছিল, আমি বলছি না, তোমরা যাও, ইউ উইল গেট ইউর মানি,
ইউ ক্যান রেমিট। এটা কি আরেকটা দরজা খুললো না যারা? না, দরজা খুললো না, এটা তো খোলাই। আমরা তো আমাদের নীতিগত সিদ্ধান্ত তো আছেই আচ্ছা। যে বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করবে হ্যাঁ। সে তার বিনিয়োগের যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্লাস দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি সে ফেরত নিতে চায়, যখন সে ফেরত নিতে চায়, তার সেই অধিকার আছে। এটা কি আপনার সেই অধিকারকে আমরা বাস্তবায়ন করতে দেই দেই নাই। নাই, কিন্তু এখন আমি বাস্তবায়ন করছি। আচ্ছা আচ্ছা, আমি অর্থাৎ আমরা কিন্তু অনেক দিক থেকে লিবারালাইজ করে দিচ্ছি জিনিসটাকে, Right. যে কারণে রিজার্ভ বিলটা হয়তো আরো 5 বিলিয়ন বা 4 বিলিয়ন বেশি হতো, সেটা না হয়ে আমার রিজার্ভ যেটুকু আছে আমার যথেষ্ট, আমার 4 মাসের উপর রিজার্ভ আছে। ওকে, এন্ড দ্যাটস এনাফ ফর নাও। ওকে। আচ্ছা, আমরা একটা কি বলে একদমই ক্লাস 9-10-এর আরজার হিসাবে আমি একটা হিসাব দেখতে পাচ্ছি যে ওই ইয়াগুলির মধ্যে যে আপনি মোট ফরেন কারেন্সি আয় করছেন হচ্ছে 40। আচ্ছা, আমি খুব সিম্পল বলি। হ্যাঁ, আমার ফরেন কারেন্সি আয় হচ্ছে আমার প্রায় অ্যাবাউট 50 বিলিয়ন এই বছর হবে। ওকে, হ্যাঁ, ওকে। আমার রেমিটেন্স হবে 30 বিলিয়ন 30 বিলিয়ন এই বছর, 80 বিলিয়ন। আচ্ছা, আমি তাহলে একটু পুরনো কথায় আসি যে ধরেন আপনি 41 বিলিয়ন ডলার আপনি ফরেন কারেন্সি আয় করলেন এই যখন থেকে আপনি আসেন সেই সময় পর থেকে 41 বিলিয়ন ডলার আপনি ইম্পোর্টের জন্য ব্যয় করলেন 26 বিলিয়ন ডলার। আপনার তো 14 বিলিয়ন ডলার বাড়ার কথা, ওইটা কি আপনি যে 2.5 বিলিয়ন ডলার আপনি শোধ করছেন মানে করেসপন্ডেন্ট ব্যাংকিং এর জন্য বা আরো কিছুর জন্য যদি আমি আরো 1.5 বিলিয়ন ডলার ফরেন ডেট আছে। আচ্ছা, কিন্তু সেটা তো আপনার কাছে 10 বিলিয়ন ডলার বেড়ে যাওয়ার কথা না এখন? না, 10 বিলিয়ন বাড়বে না। আমি বলি আমাদের ইম্পোর্ট পেমেন্টস আমরা প্রতি মাসে 6 বিলিয়নের মতো করছি আমরা। আচ্ছা, 6 বিলিয়ন। 6 বিলিয়নের মতো আপনি করছেন। তাহলে তো আপনি যদি এই প্রক্রিয়াগুলি না নিতেন তাহলে কি বাংলাদেশের অর্থনীতি একটা সাংঘাতিক ধ্বংসের মুখেই দাঁড়াইতো তাহলে? যেহেতু মানে আস্থাহীনতা যদি চলতে থাকতো, প্লাস যে ধরনের মানে টাকা পাচার, অর্থ পাচার চলছিল, সেটা যদি চলতে থাকতো তাহলে অবশ্যই একটা বড় রকমের ক্রাইসিস মানে শ্রীলঙ্কার মতো আমাদের এখানে হতে পারতো। তাইলে আপনি যখন সেপ্টেম্বরে 20 বিলিয়ন ডলার রিজার্ভে থাকলেন, আপনি রিজার্ভটা বাড়াতে চান না কিন্তু কমাইতে চান, আপনি 20 বিলিয়ন ডলার 19 বিলিয়নে নেমে এসেছিল। 19 বিলিয়নে নেমে এসেছিল, এখন এটা আপনি 20 বিলিয়নে আছে, এখন 21 বিলিয়নের উপরে আছে। 21 বিলিয়নের উপরে এটা হচ্ছে আইএমএফ এর ডেফিনিশনে। IMF আর আমাদের হিসাবে হ্যাঁ। যেটাতে এটা সত্যি হিসাব, এটা কোনো এখানে লুকোচুরি কিছু নেই, এটা 26 বিলিয়ন আছে। ওকে, ঠিক আছে। আমি তাহলে পরবর্তী প্রসঙ্গে যাই। এইটাও একটু এই কতদিনে একটা আলোচিত একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের সরকারের শেয়ার 25% থেকে 10% যে নামিয়ে আনা হলো, গ্রামীণ ব্যাংকের শেয়ার বাড়ানো হইলো, সরকারের শেয়ার কমা, এইটার ব্যাপারে একটা আইনও করতে হইলো। অনেকেই এটা প্রশ্ন করছে যে মানে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের? না, এটা কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না। আসলে সেটা হলো যে সরকারের তো কোনো অন্য কোনো প্রতিষ্ঠানে থাকা উচিত না। এটা একটা ব্যক্তি খাতের প্রতিষ্ঠানই বলা যায় প্রধানত, এটা জনগণের প্রতিষ্ঠান। তো এখানে সরকারের শেয়ারটাকে 10% 25% মনে হয় ছিল, সেক্ষেত্রে 10% নামিয়ে আনা হয়েছে। সরকারের শেয়ার এখনো আছে, 25 থেকে 10-এ নামানো, 25 থেকে 10-এ নামানো হয়েছে। সরকারের শেয়ার এখনো আছে, এবং এটা সত্যিকারের অর্থে আরো বেশি দূর যাওয়া উচিত ছিল আমার মতে। আমি হলে আমি কি করতাম, শূন্য করে দিতেন। না, আমি এই বিশেষ আইনে যেটা হয়েছিল সেই আইনটাই দরকার নেই। ওকে, ব্যাংক যেরকম আছে স্বাধীনভাবে কাজ করতে পারছে, সরকার দরকার কি আমার গ্রামীণ ব্যাংকের সরকারে যাওয়ার? কিন্তু গ্রামীণ ব্যাংক তো সরকারকে ভর করেই গ্রামীণ ব্যাংক হয়েছিল, যেটা হয় নাই। না, সেটা ঠিক, সেই সুবিধা তো গ্রামীণ ব্যাংক নিছিল, সেটা ঠিক আছে, সরকারের শেয়ার সরকার বুঝে নি। আচ্ছা, কিন্তু কথা হলো যে পরবর্তীতে তো সরকার বের হয়ে যেতে পারে, যে কোনো সময় বের হয়ে যাওয়া উচিত, কারণ সরকারের তো এই ব্যাংক চালানো কোনো সরকারের কাজ না। আমি বাংলাদেশ ব্যাংক, আমি কি চাইবো ওই ব্যাংকগুলো আমি চালাবো? না, আমি ব্যাংকগুলোকে একটা রেগুলেটর হিসাবে ব্যাংকগুলো যাতে সঠিকভাবে চলে সেটাকে দেখার দায়িত্ব আমার। কিন্তু ব্যাংকের দৈনন্দিন কাজ করার দায়িত্ব ব্যাংকের বোর্ড আছে, তাদের ম্যানেজমেন্ট আছে, তারা করবে। এবং যে হস্তক্ষেপগুলো যেটা হয়েছিল সেটা কিন্তু এই সরকারের এই কারণেই হয়েছিল, সরকার থাকার একটা বড় অংশ থাকার কারণে। ভবিষ্যতে যাতে হস্তক্ষেপ না হয়। কিন্তু আমরা যারা একটু ক্রিটিক্যালি গভর্নমেন্টকে দেখতে চাই তারা এইটার মধ্যে মানে আমরা আসলে কি মাননীয় গভর্নর, আমরা তো বেশিরভাগ সময় আপনার কাছে আমরা গেছি, আপনি তো এই প্রথম মনে রাষ্ট্র বা সরকারের সঙ্গে কোনো একটা দায়িত্বপূর্ণ জায়গায়, তো আমরা কিন্তু আপনার কাছে ব্যাখ্যা চাইতাম যে এখানে আসলে সরকারকে ক্রিটিক করা যায় কিনা, সরকারের আমরা অন্য কোনো ইন্টেনশন দেখি কিনা, সরকার প্রধানের অন্য কোনো ইন্টেনশন দেখি না। আমি সেটা দেখবো না। আমি মনে করি যে সরকার এই গ্রামীণ ব্যাংক নিয়ে আগের সরকার যে ধরনের চিনিমিনি খেলছিলেন, জি, সেই জায়গাটা থেকে সরে আসাটা ভালো, ভবিষ্যতে যেন আবার একই জিনিস হয়। আচ্ছা, সেই কারণে এটাকে শূন্য করে দিতে পারলে ভালো হতো আমার হিসাবে। হয়তো ইউনূস সাহেব নিজে সেটা করতে চান না, এই কারণে যে উনি উনার সাথে জড়িত আছেন, একটু দেখতে খারাপ লাগে। ইউনূস সাহেব নিজেই তো একটা প্রতিষ্ঠান, অনেকে যে বলেন যে উনি আসলে গ্রামীণ ব্যাংকের ওই জায়গা থেকে ছুটতেই চান না, এইটাই বা কেন? না, সত্যি কথা বলতে একটা প্রতিষ্ঠানের যখন সৃষ্টি লগ্ন থেকে একজন থাকে তার একটা অ্যাটাচমেন্ট থেকেই যায়। আমি যদি বলি রবীন্দ্রনাথ বলছে না, অধিকার ছাড়িয়ে দেয় অধিকার রাখার মতো বিড়ম্বনা নাই। হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথ তো কি শান্তিনিকেতন থেকে ছেড়ে এসেছেন? তাই না, উনি পদ নেন নাই, কিন্তু উনার তো একটা অবিশ্বাস্য রকমের একটা দখল সেখানে ছিল, এটা তো অস্বীকার উপায়। এখনো আছে। না, ইট ইজ ইনহেরেন্ট আমি মনে করি। কারণ আমি যদি দেখি ব্র্যাকের কথাই ধরি, আবেদ সাহেব কি ব্র্যাক ছেড়ে দিতেন?
উনি তো কিন্তু ব্র্যাকের গঠন আর গ্রামীণ ব্যাংকের গঠন, গ্রামীণ ব্যাংকের গঠন যাই হোক না কেন, জি। সৃষ্টি থেকে উনি তো এটার সাথে জড়িত। নোবেল প্রাইজ গ্রামীণ ব্যাংক পেয়েছে কার কারণে বলুন? না তা ঠিক আছে, হ্যাঁ, তা এগুলো ঠিক তো আছে। দেখতে হবে। আমার ছেলেকে কি আমি একেবারে ছেড়ে দেবো? Okay. একটা স্নেহ তো থাকবে, কিছু না থাকুক, তো সে স্নেহটাকে তো অস্বীকার করা যাবে না।